আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা সাউথ ইন্ডিয়ান মুভি জগতের সর্বশেষ রিলিজ হওয়া মুভি কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে এক্সপ্লেন করব। এই কান্তারা চ্যাপ্টার 1 সরাসরি 2022 সালে আসন্ন কান্তারা ছবির সাথে সম্পর্কিত। তবে কান্তারা চ্যাপ্টার 1 কান্তারার সিকুয়েল নয়, বরং এটি প্রিকুয়েল। কারণ এই ছবিটি আমাদের কান্তারা ছবির ভবিষ্যৎ নয়, বরং কান্তারা ছবির পেছনের গল্প বলে। এই ছবিটি আমাদের কান্তারা ছবির ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছিল তাও দেখায়। তাই বন্ধুরা, যদি আপনি এখনো এই মুভি না দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সকলের জন্য মুভিটি বিস্তারিতভাবে এক্সপ্লেন করব, যাতে আপনি কোথাও ভ্রমণ না করেই আপনার নিজের ঘরে বসেই পুরো ছবিটি উপভোগ করতে পারেন। কিন্তু বন্ধুরা, আমি যেমনটি প্রায়ই বলি, যে কোনো সিনেমা গল্পের অভিজ্ঞতা বেশি হওয়ার জন্য সিনেমাটা অবশ্যই আপনারা নিজে দেখার ট্রাই করবেন। সিনেমার বাকি গল্প জানতে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। তাই বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে কান্তারা লিখতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে আজকের অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কান্তারা শব্দের অর্থ একটি রহস্যময় বন। সিনেমার শিরোনামের মতোই সিনেমাটিতে কান্তারা নামে একটি বনও রয়েছে। পুরো গল্পটি এই কান্তারাকে ঘিরে আবর্তিত হয়। তো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, সিনেমাটি হাজার হাজার বছর আগে শুরু হয়। ইতিহাসের এই সময়কালে আমরা জানতে পারি যে ঈশ্বর তার নিজের ইচ্ছায় পাঞ্জরলি দেব এবং গুলিকা দেবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এরপরে যখন এই দুই দেবতা বনে এসেছিলেন, তারা সেখানে বাস করতে শুরু করেছিলেন এবং সেই বনের নামকরণ করা হয়েছিল কান্তারা। এখন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কান্তারা একটি খুব বড় বন, কিন্তু এই বনের বাহিরে এক বিশাল রাজ্য অবস্থিত, যার শাসনকর্তা ছিলেন রাজা বিজেন্দ্র। এই রাজা একজন নির্মম রাজা, যিনি কেবল তার প্রজাদের উপর অত্যাচারই করেন না, বরং তার ইচ্ছা মতো সবকিছুই দখল করে নেন। এই রাজার বিশাল রাজ্যের নাম কদম্ব। এই অঞ্চলের একদিকে কান্তার নামক বন এবং অন্যদিকে সমুদ্র। সমুদ্রের কাছাকাছি থাকার কারণে এখানে প্রচুর ব্যবসা বাণিজ্য হয়। তবে এখানে ব্যবসা করতে আসা বিদেশিদের প্রায়ই তাদের কাজের জন্য দাসের প্রয়োজন হয়। তাই কদমের এই রাজা বিজেন্দ্র আশেপাশের এলাকা দরিদ্র মানুষজনকে ধরে প্রথমে তাদের মারধর ও নির্যাতন করে এবং তারপর বিদেশিদের কাছে বিক্রি করে দেয়। এভাবেই দরিদ্রদের বিক্রি করে রাজা প্রচুর অর্থ লাভ করে। একদিন এত কিছুর পরে রাজা সমুদ্রে স্নান করতে যান, কিন্তু সমুদ্রে স্নান করার সময় তিনি দেখতে পান যে সমুদ্রের অপর পাশে বসে একজন বৃদ্ধ মাছ ধরছেন। আসলে বৃদ্ধ কান্তারার বাসিন্দা এবং তার নাম মাইকার, যে পেট ভরার জন্য মাছ ধরতে চাইছে। কিন্তু এই রাজা বিজেন্দ্র অত্যন্ত নিষ্ঠুর এবং দরিদ্রদের ঘৃণা করেন। অতএব রাজা এই ধারণাটি সহ্য করতে পারেন না যে এমন একজন দরিদ্র মানুষ যে সমুদ্রে স্নান করছেন সেই সমুদ্রে মাছ ধরতে পারেন। এতে রাগান্বিত হয়ে রাজা তার সৈন্যদের বৃদ্ধ লোকটিকে ধরে হত্যার নির্দেশ দেন। কিন্তু সৈন্যরা যখন তাকে হত্যা করতে যায়, তখন আমরা দেখতে পাই তার পকেট থেকে প্রচুর পরিমাণে মশলা পড়ে যাচ্ছে। রাজা পড়ে থাকা মশলাগুলি লক্ষ্য করেন এবং সেগুলো তুলে নেওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন যে তিনি বিদেশিদের কাছে খুব বেশি দামে বিক্রি করতে পারেন, যার ফলে তার ব্যবসা প্রসারিত হয়। অতএব রাজা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেন যে তিনি কে এবং তিনি এই জিনিসগুলি কোথা থেকে পেয়েছেন। এই কথা শুনে মাকারা নামে বৃদ্ধ লোকটি রাজাকে বলেন যে তিনি আসলে কান্তারা নামক একটি বনে থাকেন, সেখানে এই সমস্ত মশলা জন্মে। বন্ধুরা, এই কান্তারা বন রাজার রাজ্যের ঠিক সামনে ছিল, কিন্তু একজন রাজা বনের ভিতরে কি খুঁজে পেতে পারেন, এই চিন্তা ভাবনা নিয়েই রাজা কখনো বনের ভিতরে পা রাখেননি। কিন্তু আজ যখন রাজা জানতে পারেন যে কান্তারা অসংখ্য সম্পদে পরিপূর্ণ, তখন তিনি কান্তারায় গিয়ে পুরো বনের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেন। এই রাজা বিজেন্দ্রের রাজশেখর নামে একটি ছোট ছেলেও রয়েছেন। অতএব রাজা তার ছোট ছেলে সহ তার পুরো সেনাবাহিনী নিয়ে সোজা কান্তারায় চলে যান। কিন্তু রাজা এবং তার সেনাবাহিনী যখন বনের আরো গভীরে চলে যায়, তখন তিনি পাঞ্জরলি দেবকে দেখতে পান, যিনি তাকে ইঙ্গিত দেন যে তিনি আর গভীরে যেতে পারবেন না। যাই হোক, রাজা এটি উপেক্ষা করেন এবং আরো গভীরে যাওয়ার চেষ্টা করেন। প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাই বন থেকে প্রচুর সংখ্যক ষাঁড় বেরিয়ে আসছে। রাজা সমস্ত সৈন্যকে পিষে মেরে ফেলেছে, কিন্তু রাজা অবিচল থেকে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। পাঞ্জরলি দেব নিজেই উপস্থিত হয়ে রাজাকে হত্যা করেন এবং
এর কারণ হলো পাঞ্জুর্লি দেব জানেন যে এই রাজা বিজেন্দ্র একজন খুব খারাপ এবং নিষ্ঠুর মানুষ এবং তিনি কান্তারার ভেতর থেকে এই সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়ে পুরো বন ধ্বংস করতে চান এবং সেই কারণে পাঞ্জুর্লি দেব এই রাজার হাত থেকে বন রক্ষা করেন এবং তাকে হত্যা করেন। এখন এই সমস্ত ধ্বংস দেখে কান্তারার বনের আদিবাসীরা সেখানে আসে এবং তারাও রাজাকে তাদের সামনে মারা যেতে দেখে এবং এই সমস্ত মানুষ একই গোত্রের যেখান থেকে আমাদের সিনেমার প্রথম নায়ক হতে চলেছে। এখন বন্ধুরা, অন্যদিকে আমরা দেখতে পাই যে রাজার মৃত্যুর পরেও রাজার ছেলে বেঁচে থাকে, কিন্তু সে কাঁদতে কাঁদতে বনের মধ্যে দৌড় দেয় এবং তারপর অজ্ঞান হয়ে পড়ে। আরো বেশ কয়েকজন উপজাতি রাজার পুত্রের কাছে আসে এবং একসাথে তাকে নিয়ে যায়, তার চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে। আমরা জানতে পারি যে এই লোকেরা একটি ভিন্ন উপজাতির, একটি উপজাতি যারা সমস্ত কালো পোশাক পরে এবং কাডাপ উপজাতি নামে পরিচিত। আমরা আরো জানি যে কান্তারার আদিবাসী উপজাতিরা পাঞ্জুর্লি দেব এবং গুলিকা দেবকে তাদের দেবতা মনে করে পূজা করে। এই কালো পোশাক পরা কাডাপ উপজাতিরা তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য জাদুবিদ্যা এবং কালো জাদু ব্যবহার করে। তারা পাঞ্জুর্লি দেব এবং গুলিকা দেবের ক্ষমতা নিয়ন্ত্রণ করার, তাদের বন্দী করার এবং তাদের ক্ষমতা নিজেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে, আরো শক্তিশালী হয়ে উঠতে চায়। এখন যখন এই কাডাপ উপজাতিরা রাজার পুত্রের জীবন রক্ষা করে এবং তাকে নিরাপদে তার প্রাসাদে ফিরিয়ে দেয়, তখন রাজার পুত্র অত্যন্ত আনন্দিত হয়। সে এই কাডাপ উপজাতিদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের সর্বাত্মকভাবে সাহায্য করে। সময় ধীরে ধীরে চলে যায় এবং রাজা বিজেন্দ্রের ছোট ছেলে রাজশেখর দ্রুত বড় হয় এবং অবশেষে কদম্বের নতুন রাজা হয়। রাজা হওয়ার পর রাজশেখরের দুটি সন্তান হয়। তার প্রথম পুত্র, যার নাম তিনি কুলশেখর রাখেন, এবং তার দ্বিতীয় কন্যা, যার নাম তিনি রাখেন কনকবতী। যাই হোক, যেহেতু কনকবতী একটি দীর্ঘ নাম, আমরা সিনেমায় তাকে কনক নামে বলবো। বন্ধুরা, আমরা দেখতে পাই যে যখন রাজার দ্বিতীয় সন্তান, তার কন্যা কনক জন্মগ্রহণ করে, তখন সে খুব দুর্বল থাকে। শিশুটি হাত পা নাড়ানোর শক্তিও থাকে না এবং রাজা এতে খুবই দুঃখিত হন। কিন্তু এই মুহূর্তে কডপ্পা উপজাতি তার কাছে আসে এবং তাকে সাহায্য করার জন্য তার মেয়েকে তার কাছে নেয়। তারা রাজাকে প্রতিশ্রুতি দেয় যে তারা শিশুটিকে বুকের দুধ খাওয়াবে এবং তাদের ক্ষমতা ব্যবহার করে কিছুক্ষণের মধ্যে তাকে সুস্থ করে তুলবে। তারপর আমরা দেখি একটি কাডাপা উপজাতি শিশুটিকে সুস্থ করে রাজার হাতে ফিরিয়ে দেয়। তবে রাজার পাশাপাশি কান্তারা বনের ভেতরে আরেকটি গল্প ফুটে ওঠে। কান্তারা বনের ভিতরে আমরা দেখতে পাই যে আদিবাসীরা সুখে বাস করে এবং উপজাতি পাঞ্জলি এবং গুলিকাকে উচ্চ সম্মানের সাথে পালন করে। এই উপজাতিরা যেখানে বাস করে তার কাছে একটি কূপ রয়েছে। একদিন উপজাতিরা খাবার খুঁজতে যেয়ে উপজাতির একজন মহিলা কুয়োর ভিতরে একটি ছোট শিশুকে দেখতে পান, যাকে একটি বাঘ পাহারা দেয়, কিন্তু পরের মুহূর্তে বাঘটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুরো উপজাতি শিশুটিকে টেনে বের করে আনে। মহিলাটি শিশুটিকে দত্তক নেয় এবং তাকে নিজের ছেলে হিসেবে বড় করে। সে তার নাম রাখে বেরাম। বন্ধুরা, আমি তোমাদের বলি যে বেরাম নামের এই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, সিনেমার প্রধান নায়ক, যার চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। সময় ধীরে ধীরে চলে যায় এবং রাজার সন্তানরা বড় হওয়ার সাথে সাথে বার্মেও বড় হয়। সময় আসে যখন রাজার সন্তানরা সম্পূর্ণরূপে পরিণত হয়। এরপরে রাজা রাজশেখর তার পুত্র কুলশেখরকে নতুন রাজা হিসেবে নিযুক্ত করেন, যাতে সে তার পরে রাজ্য শাসন করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশেখর ছেলে কুলশেখর অত্যন্ত অভদ্র এবং ধর্মহীন, কারণ সে তার বাবা মা গুরুকে সম্মান করে না, এমনকি প্রজাদের মঙ্গলের ব্যাপারেও চিন্তিত নয়। সে ক্রমাগত মদ্যপান করে এবং বন্ধুদের সাথে অশ্লীল কাজে লিপ্ত থাকে। তাছাড়া কুলশেখর ঈশ্বরে বিশ্বাস করে না এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ক্রমাগত উপহাস করে। ছোটবেলা থেকেই রাজশেখর কুলশেখর এবং তার বোন কনককে কান্তারার গল্প বলতেন, আর এখন রাজশেখরের বাবার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কারণে রাজশেখর খুব ভয় পেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার দুই সন্তান যেন কখনোই কান্তারায় না যায়। তিনি তাদের কান্তারার সম্পর্কে মিথ্যা গল্প বলতেন, তাদের বলতেন যে কান্তারার বনের রাক্ষস বাস করে, কিন্তু এখন কুলশেখর রাজা হয়ে গিয়েছে। তিনি কান্তারায় গিয়ে শিকার করার সিদ্ধান্ত নেন। এটি করার জন্য কুলশেখর তার বেশ কয়েকজন বন্ধু এবং একটি বিশাল সেনাবাহিনী নিয়ে সরাসরি কান্তারার বনে যায়। ভেতরে ঢুকে তিনি একটি বানর এবং হরিণকে হত্যা করে, কিন্তু তারা আর কিছু করার আগেই কুলশেখর এবং তার সৈন্যদের উপর আক্রমণ করে কেউ, যে তাদের একে একে হত্যা করতে শুরু করে। এই আকস্মিক আক্রমণ দেখে কুলশেখর এবং তার বন্ধুরা পালিয়ে যায়। যাই হোক, সেখানে আটকে থাকা সমস্ত সৈন্য একে একে নিহত হয় এবং এরপর
আমরা জানতে পারি যে খুনিরা আর কেউ নয়, কান্তারার বনের আদিবাসী। তাদের মধ্যে বার্মে ঋষভ শেঠি রয়েছে। বার্মে এবং তার অন্যান্য সঙ্গীরা দেখতে পায় যে তারা সমস্ত সৈন্যকে হত্যা করেছে, কিন্তু এখনো একজন সৈনিক এখনো মারা যায়নি, যে কেবল অজ্ঞান হয়ে আছে। তাই বার্মে এবং তার সঙ্গীরা শিকার করা প্রাণী এবং তাদের সাথে থাকা সৈন্যদের তাদের বাড়ি নিয়ে যায়। বার্মে এবং তার সঙ্গীরা যখন তাদের গোত্রের কাছে আসে, তখন অবশিষ্ট সৈনিক তার চোখ খুলে বার্মে এবং তার অন্যান্য সঙ্গীদের সাথে কথা বলে। সৈনিক তাদের বলে যে তার নাম চেনা এবং সে বার্মে এবং তার লোকদের দ্বারা নিহত সৈন্যদের একজন সঙ্গী ছিল। বার্মে চেনাকে জিজ্ঞাসা করে যে তারা কোথা থেকে এসেছে। সৈনিক তাদের বলে যে এই বনের বাইরে আসলে একটি বিশাল রাজ্য রয়েছে, এর নাম কদম্ব, এবং কুলশেখর নামে একজন নতুন রাজা সেই কদম্বেই অধিষ্ঠিত হয়েছেন এবং তারা সেদিন সাথে করে শিকার করতে এসেছিলেন। কিন্তু যখন তারা আক্রমণ করে এবং রাজা এবং তাদের লোক পালিয়ে যায় এবং তারা এখানে বন্দী হয়, চেনার কথা শুনে বার্মে তাকে বলে যে তারা সবাই এখানকার আদিবাসী, কিন্তু আমরা শুনেছি যে তুমি যে জায়গা থেকে এসেছো তা বেশ উন্নত এবং তোমরা সকলেই সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছো। তাই আমরা সেই জায়গাগুলি দেখতে চাই এবং দেখতে চাই যে আমরা কতটা এগিয়ে আছি। বার্মে তাকে আরো বলে যে আমরা যখনই সেই জায়গাগুলো দেখব আমরা ফিরে আসব এবং সেই কারণেই চেনার উচিত তাদের সবাইকে তার সাথে নিয়ে যাওয়া। এখন চেনার আর কোনো বিকল্প নেই এবং তাই সে বার্মের সাথে হ্যাঁ বলে এবং কোনো বিলম্ব না করে বার্মে এবং তার সমস্ত সঙ্গীদের সাথে নিয়ে চলে যায়। সেখানে প্রবেশের জন্য বার্মে এবং তার সঙ্গীদের তাদের মতো দেখতে হতে হয়েছিল। অতএব বার্মে এবং তাদের সঙ্গীরা নিহত সমস্ত সৈনিকদের পোশাক পরেছিলেন, তারাও সৈন্যদের মতো দেখতে শুরু করেছিলেন। তখনই চেনা বার্মে এবং তার সঙ্গীদের কদম্ব রাজ্যে নিয়ে এসেছেন। ভিতরে প্রবেশ করার পর তারা সাম্রাজ্যের জাঁকজমক দেখে আনন্দিত হয়ে ঘুরে বেড়াতে এবং খেলা করতে শুরু করে। এইসব দেখে সৈন্যদের সন্দেহ হয়। একসাথে তারা বার্মে এবং তার সঙ্গীদের ধরে সরাসরি রাজার দরবারে নিয়ে আসে। এই সবকিছুর মধ্যে বার্মে রাজকুমারী কনকের সাথেও দেখা করে এবং সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। যখন বার্মে এবং তার সঙ্গীদের রাজার সামনে হাজির করা হয়, রাজা কুশলের বার্মে কে জিজ্ঞাসা করেন যে তার নাম কি এবং তারা কোথা থেকে এসেছে। এই কথা শুনে বার্মে তাকে বলে যে তার নাম বার্মে এবং তারা সবাই কান্তারা থেকে এসেছে। কান্তারার নাম শুনে রাজা সহ সমাবেশে সকলেই ভয় পেয়ে যায়, কারণ সকলের ধারণা যে কান্তারা বনের রাক্ষস বাস করে এবং সম্ভবত এই লোকেরাও রাক্ষস। তাদের রাক্ষস বলে বিশ্বাস করে রাজা তাদের সকলকে বন্দী করে। রাজা কুলশেখর এখন এই সমস্ত কান্তারার দোষীদের হত্যা করতে চান, কিন্তু কুলশেখর বাবা রাজশেখর এতে অসম্মতি করেন এবং কান্তারার লোকদের হত্যা করতে বাধা দেন, কারণ তিনি বিশ্বাস করেন যে কুলশেখর কান্তারার কারো সাথে ঝামেলা করতে চান না। এরপর তারা কান্তারা সমস্ত বসতি স্থাপনকারীদের বিক্রি করার একটি উপায় বের করে, কারণ তাদের বন্দরে অসংখ্য আরব বাণিজ্য অংশীদার আসে এবং প্রতিদিন দাসের প্রয়োজন হয়। রাজা কুলশেখর তারা একজন লোককে নির্দেশ দেন যে সমস্ত কান্তারার বসতি স্থাপনকারীকে বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হোক। যাই হোক, আমরা দেখতে পাই যে কুলশেখর যে ব্যক্তিকে তাদের সবাইকে বিক্রি করার দায়িত্ব দেন তিনি একজন তামাক আসক্ত এবং বার্মে তাকে কান্তারার বন থেকে তামাক সরবরাহ করে যা তিনি উপভোগ করেন। লোকটিকে নেশা করানোর পর বার্মে তার সমস্ত সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। সে কারাগার থেকে পালিয়ে সোজা কান্তারার দিকে রওনা হয়। যাই হোক, কান্তারায় যাওয়ার সময় বার্মেরা কদম্ব রাজ্যের অনেক কিছু দেখেন এবং তারপর তিনি জানতে পারেন যে কদম্ব রাজ্যের বন্দরে প্রচুর মশলা ব্যবসা হয় এবং কান্তারার বনে উৎপাদিত সমস্ত মশলা এখানেই খুব ভালো দামে পাওয়া যায়। এই সব জেনে বার্মে এবং তার সঙ্গীরা কান্তারারে পৌঁছান এবং কৃষি কাজ শুরু করেন। তিনি বনে উৎপাদিত মশলা বন্দরে নিয়ে আসেন এবং সেখানে বিক্রি করেন। তিনি তার মশলার জন্য ভালো দাম পান এবং সেগুলো বিভিন্ন পণ্যের বিনিময়ে বিনিময় করেন। উদাহরণস্বরূপ, তিনি তার মশলা এক ব্যবসায়ীর কাছে অস্ত্র, অন্য ব্যবসায়ীর কাছ থেকে সুন্দর পোশাক, অন্য ব্যবসায়ীর কাছ থেকে মূল্যবান পণ্য, এমনকি অন্য ব্যবসায়ীর কাছ থেকে খাবারের বিনিময়ে বিনিময় করেন। এইভাবে বার্মের জন্য কান্তারার লোকেরা উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধি হতে শুরু করে। রাজা কুলশেখর বোন কনক এবং এই সবকিছু সম্পর্কে জানতে পারেন এবং জানতে পারেন যে কান্তারার লোকেরা তাদের বন্দরে ব্যবসা করে। রাজকুমারী কনক তাদের ব্যবসা বন্ধ করতে নির্দেশ করেন না, কেবল বার্মকে
বলেন যে তারা ব্যবসা করতে পারে এবং তাদের কর দিতে হবে, কারণ বন্দরটি রাজকুমারীর রাজ্যের। কিন্তু রাজকুমারীর কথা শোনার পর বার্মে তাকে কর দিতে অস্বীকার করে এবং রাজকুমারী কনককে বলেন যে এই সমগ্র রাজ্য তার নয়, বরং সবকিছুই প্রকৃতির। এই সমগ্র ভূমি প্রকৃতির, বায়ু প্রকৃতির, এমনকি এখানে বিনিময় করা পণ্যও প্রকৃতির উপহার। রাজকুমারী বার্মের মনোভাব থেকে গভীরভাবে প্রভাবিত হন এবং গোপনে তাকে পছন্দ করতে শুরু করে। ধীরে ধীরে তিনি তার সাথে আরো ঘনিষ্ঠ হন। যাই হোক, বার্মে রাজকুমারী কনককে তার থেকে দূরে থাকতে বলেন, কারণ তারা জানেন যে তারা অসঙ্গত। রাজকুমারী কনক একজন রাজকুমারী, অন্যদিকে বার্মে একজন উপজাতি। এত কিছুর পরেও বার্মে এবং তার সহযোগীরা বাদার গ্রামে তাদের ব্যবসায় ভালো করেছে এবং এই কারণেই কান্তারার ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে। বার্মে এবং তার উপজাতি যে কান্তারার বনে বাস করত, তার চারপাশের মশলা ধীরে ধীরে কমে যাচ্ছিল। আরো মশলা সংগ্রহের জন্য বার্মে তার বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে বনের আরো গভীরে যেতে শুরু করে। তারা বনের আরো গভীরে যায়, সাথে সাথে তারা সরাসরি কান্দাপ্পা উপজাতিদের অধ্যুষিত এলাকায় পৌঁছে যায়। এরা কালো পোশাক পরা একই উপজাতি যারা ব্ল্যাক ম্যাজিকে অনুসরণ করে। অতএব কান্দাপ্পা উপজাতিরা যখন জানতে পারে যে বার্মে এবং তার সঙ্গীরা তাদের অঞ্চলে প্রবেশ করেছে, তখন তারা তৎক্ষণাৎ তাদের ধরে নিয়ে যায় এবং হত্যা করার চেষ্টা করে। এমনকি তারা বার্মের একজন সঙ্গীকেও হত্যা করে। কিন্তু যখন তারা বার্মেকে হত্যা করতে চলেছে, ঠিক তখনই সিনেমার শুরুতে বার্মের সাথে কুয়োর মধ্যে যে বাঘটি আমরা দেখেছিলাম, সেই একই বাঘটি দেখা যাচ্ছে। এই বাঘটি এসে বার্মে এবং তার সঙ্গীদের রক্ষা করে, কাডাপা উপজাতিদের আক্রমণ করে। এরপর বার্মে এবং তার সমস্ত সঙ্গী পালিয়ে বাড়িতে ফিরে যায়। বার্মে এবং তার সঙ্গীরা তাদের উপজাতিদের পৌঁছানোর পর তারা তাদের পুরো গল্পটি বলে। এই কথা শোনার পর উপজাতি প্রবীণ সদস্যরা বার্মে এবং পুরো উপজাতিকে কেন এই ঘটনাটি ঘটেছিল তার গল্পটি বলে। তারা এক্সপ্লেন করে যে যখন বার্মে এবং তার সঙ্গীরা মশলার সন্ধানে বনের আরো গভীরে গিয়েছিল, তখন কালো পোশাক পরা যাদের সাথে দেখা হয়েছিল তারা আসলে এক ভিন্ন ধরনের উপজাতি ছিল, যাদের বলা হয় কাডাপা উপজাতি। তবে এই কাডাপা উপজাতিরা খুব দুষ্ট মনের। তারা সকলেই কালো জাদুতে বিশ্বাসী এবং কালো জাদু অনুশীলন করে। আসলে বহু বছর আগে এই লোকেরা আমাদের কান্তারা বনে এসেছিল, আমাদের সাহায্য চেয়েছিল। আমরা অনুভব করেছিলাম এই কাডাপা উপজাতিরা এখন নতুন এবং তাই আমাদের তাদের সাহায্য করা উচিত। তাই আমরা তাদের এখানে থাকতে দিয়েছি এবং তাদের সমস্ত খাবার এবং সম্পদ তাদের সাথে ভাগ করে নিয়েছি। আমাদের সাথে থাকার পর কাডাপা উপজাতিরাও জানতে পারে যে আমরা এখানে পাঞ্জলি দেব এবং গুলিকা দেবের পূজা করি, কিন্তু আমাদের মতো দেবতাদের পুজো করার পরিবর্তে এই লোকেরা দেবতাদের বন্দী করার সিদ্ধান্ত নেয়, যাতে তারা তাদের ক্ষমতা কেড়ে নিয়ে পরে তাদের বন্দী করে। তারা আমাদের অজান্তে আমাদের পিছনে থেকে এই কাজটি করেছিল। ধীরে ধীরে আমরা আমাদের জমিতে তাদের কালো জাদুর ব্যবহার করতে শুরু করতে দেখতে পাই। ফলস্বরূপ আমাদের চারপাশে সমস্ত প্রাণী মারা যেতে শুরু করে, এমনকি আমাদের ফসল, ফুল, পাতাও শুকিয়ে যেতে শুরু করে। কিন্তু একদিন তারা সমস্ত সীমা অতিক্রম করে এবং পাঞ্জলি দেবের পাথরে তাদের কালো জাদু ব্যবহার করে দেবতাকে বন্দী করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় ঈশ্বর সেই বাঘটি পাঠিয়েছিলেন যা আজ তোমাদের জীবন বাঁচিয়েছে, এবং সেই বাঘটিও কোনো সাধারণ বাঘ নয়, বরং এটি একটি দেবতা। সেই কারণেই সেই বাগদেব এই সমস্ত কাডাপা উপজাতিদের আক্রমণ করেছিল এবং একা তাদের সকলকে তাড়িয়ে দিয়েছিল। এরপর তাদের সকলকে তাদের জীবন বাঁচাতে এখান থেকে পালাতে হয়েছে। সেই দিন থেকে এই লোকেরা কান্তারা বনে দূরে কোথাও লুকিয়ে আছে এবং সেখানে থেকে তারা সর্বদা যে কোনো উপায়ে দেবতাদের বন্দী করার এবং তাদের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করে। যাই হোক, ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাই যে কদম সাম্রাজ্যের মধ্যে রাজা কুলশেখর জানতে পারেন যে কান্তারা থেকে আসা লোকদের, অর্থাৎ বার্মে এবং তার সঙ্গীদের বিক্রি করা হয়নি, বরং সেই দিন থেকেই কান্তারাই ফিরে এসেছেন এবং তখন থেকে বন্দরে ব্যবসা করছেন। এই কথা জানতে পেরে কুলশেখর রাগান্বিত হয়ে যায় এবং যেহেতু তার বোন কনক এই কথাটি জানতে পেরেছিলেন, তাই তিনিও কনকের উপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায়। কুলশেখরের রাগ এতটাই তীব্র হয়ে ওঠে, তিনি কান্তারার লোকদের হত্যা করার জন্য প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কুলশেখর যখন এই কথা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার বাবা তাকে থামিয়ে দেয়, কিন্তু তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য সে তার বাবার খাবারে কিছু নেশা জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। খাবার খাওয়ার পর তার বাবা 2 বা 3 দিনের জন্য অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তখনই কুলশেখর সিদ্ধান্ত নেন যে তিনি কেবল কান্তারার সমস্ত উপজাতিদের হত্যা করবেন না, বরং তার দাদা যে কাজটি বহু আগে করতে ব্যর্থ হয়েছিলেন তা সম্পন্ন করবেন, কান্তারার বন জয় করবেন।
রাজা কুলশেখর তার সেনাবাহিনী প্রস্তুত করে কান্তারার লোকদের হত্যা করার জন্য এবং পুরো কান্তারা দখল করার জন্য রওনা হয়। তারপর তারা রাতে কান্তারার বনে প্রবেশ করে এবং আগুন ধরিয়ে দিতে শুরু করে। উপজাতির কাছে পৌঁছানোর সাথে সাথেই কুলশেখর এবং তার সৈন্যরা সমস্ত উপজাতিদের নির্মমভাবে হত্যা করতে শুরু করে। এই হত্যাকাণ্ড দেখে অনেক উপজাতি পাঞ্জরলি দেবতার পাথরের সামনে জড়ো হয় এবং পাঞ্জরলি দেবতা এবং গুলিকা দেবতার কাছে প্রার্থনা করেন তাদের উপজাতিদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে বলেন। যদিও বার্মে তার বেশ কয়েকজন সঙ্গী এই সময়ে উপজাতির বাইরে থাকে, তারা ধীরে ধীরে উপজাতিদের কণ্ঠস্বর শুনতে পায় এবং শব্দ শুনে তারা উপজাতির কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দেখতে পায় রাজা কুলশেখর এবং তার সৈন্যরা তাদের উপজাতির সমস্ত সদস্যদের হত্যা করতে শুরু করেছে। বৃদ্ধ, মহিলা, এমনকি শিশুদেরও নির্মমভাবে হত্যা করেছে। বার্মে যখন কুলশেখরে পৌঁছায় তখন রাজা কুলশেখর বার্মের সামনে তার মাকে হত্যা করে। বার্মে তার চোখের সামনে তার মাকে মারা যেতে দেখে ভেঙে পড়ে, কিন্তু পরের মুহূর্তে একটি শক্তি বার্মের মধ্যে এসে প্রবেশ করে। সেই শক্তি আসলে গুলিকা দেব। বার্মের দেহ দখল করার সাথে সাথেই বার্মে গুলিকা দেব হয়ে যায়। এই সময়ে এই গুলিকা দেবের ভয়ঙ্কর রূপ, অর্থাৎ তার অত্যন্ত ক্রুদ্ধ এবং বিপজ্জনক রূপ। অতএব গুলিকা দেব যেমন ২০২২ সালে কান্তারা সিনেমায় তার সমস্ত শত্রুকে হত্যা করেছিলেন, এই সিনেমায় গুলিকা দেব আরো বেশি নৃশংসভাবে মানুষকে হত্যা করেন। এই রূপ দেখে রাজা অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং গুলিকা দেবকে হত্যা করার জন্য তার সমস্ত সৈন্য পাঠান। কিন্তু গুলিকা দেব একে একে সমস্ত সৈন্যকে হত্যা করেন এবং অবশেষে রাজা কুলশেখরকে আক্রমণ করে তাকে হত্যা করেন। কিন্তু তারপর গুলিকা দেব বার্মের দেহ ত্যাগ করে এবং বার্ম শান্ত হয়ে যায় এবং তার গোত্রের ধ্বংসজ্ঞ দেখে সবাই অবিশ্বাসী হয়ে পড়ে। ২ বা ৩ দিন পরে যখন রাজশেখর জ্ঞান ফিরে পান তখন তিনি তার পুত্র কুলশেখরের মৃতদেহ তার সামনে দেখতে পান। এরপর তিনি তার পুত্র কান্তারায় কিভাবে গিয়েছিলেন, সেখানে কিভাবে কি হয়েছে সেগুলো সম্পর্কে গল্প শুনতে পারেন। রাজা তার পুত্রের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত হন, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে একত্রিত করেন এবং আবার রাজা হিসেবে তার রাজ্যে শাসন করতে শুরু করে। এই সময় রাজশেখর তার প্রাসাদের ভিতরে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির তৈরি করেছেন। তবে মন্দিরের ভিতরে স্থাপিত শিবলিঙ্গটি নিজে থেকে ভেঙে যায়। এটি দেখে রাজার প্রধান পুরোহিত তাকে বলেন যে কান্তারায় কুলশেখর যা করেছিলেন তার জন্য ঈশ্বর আসলে রাজশেখরের উপর ক্রুদ্ধ। আর তাই রাজার প্রধান পুরোহিত রাজশেখরকে পরামর্শ দেন যে যদি তিনি সবকিছু ঠিক করতে চান তাহলে তাকে কান্তারার লোকদের সাথে পুনর্মিলন করতে হবে, কারণ কেবল তখনই দেবতাদের অসন্তুষ্টি প্রশমিত হবে। রাজশেখরের বার্তা পেয়ে তার মেয়ে কনক সরাসরি কান্তারার কাছে যায় এবং বারেম এবং তাদের লোকদের সাথে দেখা করে। রাজকুমারী কনক তাদের সকলের প্রতি বন্ধুত্বের উষ্ণ হাত বাড়িয়ে দেয়, কিন্তু বার্মে যে কাউকে অবিশ্বাস করে তা প্রত্যাখ্যান করে। সে রাজকন্যাকে বলে যে তার লোকেরা যা করেছে তা দেবতাদের গভীরভাবে অপমান করেছে। আর শুধু তাই নয়, তার লোকেরা তাদের বংশের অনেক সদস্যকে হত্যা করেছে। এই কথা শুনে রাজকন্যা বলে আমাদের লোকেরাও মারা গেছে, কিন্তু আমরা যা ঘটেছে তার জন্য পাঞ্জলি দেবের কাছে ক্ষমা চাইতে চাই এবং আমি জানি যে পাঞ্জলি দেব অবশ্যই আমাদের ক্ষমা করবেন। রাজকুমারী কনক তখন বার্মে এবং তার লোকদের বলেন যে আমি তোমাদের সকলকে রাজমহলের কাছে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি চাই তোমরা সবাই পাঞ্জলি দেবকে সরাসরি রাজমহলের কাছে নিয়ে এসো এবং তাকে ভগবান শিবের মন্দিরে স্থাপন করো, কারণ এটি করলে সে ভগবান শিবের কাছাকাছি থাকবে এবং তাকে সুখ দেবে। রাজকন্যা প্রস্তাবে বার্মের লোকেরা অত্যন্ত প্রশংসা করে এবং তারপর তারা তাতে সম্মত হয়। বার্মে তার সমস্ত লোকদের সাথে পাঞ্জলি দেব পাথরটি নিয়ে সোজা রাজমহলের দিকে রওনা দেয়, যেখানে একটি জমকালো অনুষ্ঠানের পর একটি আচার অনুষ্ঠান করে পাঞ্জলি দেবকে ভগবান শিবের প্রসাদে স্থাপন করে। এটি রাজমহলের লোকদের এবং কান্তারার লোকদের মধ্যে পুনর্মিলনের চিহ্ন বলে মনে হয় এবং কান্তারার সমস্ত লোক ফিরে আসে। কিন্তু পরের দিন সকালে তারা দেখতে পায় যে তাদের গোত্রের সমস্ত শিশুদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর দ্বারপ্রান্তে। এসব দেখে উপজাতির কিছু সদস্য একটি অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানের মাধ্যমে তারা আবিষ্কার করে যে তাদের দেবতাকে বন্দী করা হয়েছে এবং এই সব তাদের বন্দী দশার কারণেই ঘটেছে। দেবতাদের অন্য কেউ নয়, বরং কাডাপা উপজাতি বন্দী করেছে, যারা বছরের পর বছর ধরে তাদের বন্দী করার চেষ্টা করেছিল, কিন্তু আজ তারা অবশেষে তাদের বন্দী করে এবং তখনই পুরো গল্পটি
একদম টুইস্ট নিয়ে আসে। আমরা জানতে পারি যে কাডাপা উপজাতিরা এই সমস্ত কিছুর পেছনে রয়েছে। আসলে দেবতাদের ক্ষমতা সম্পর্কে জানার পর তারা বছরের পর বছর ধরে তাদের বন্দী করার চেষ্টা করে আসছে যাতে তারা তাদের ক্ষমতা অর্জন করতে পারে। বহু বছর আগে যখন আমরা কাডাপা উপজাতিদের উদ্দেশ্য আবিষ্কার করেছিলাম, তখন আমরা বাঘ দেবতার সাহায্যে তাদের তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কোনো এক সুযোগে রাজশেখর তাদের সাথে দেখা করে। তারপর থেকে কাডাপা উপজাতিরা রাজশেখর এবং তার সন্তানদের সাথে ব্যবহার করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। আপনার মনে থাকতে পারে যে যখন রাজশেখর কন্যার জন্ম হয় তখন সে অত্যন্ত দুর্বল ছিল, এমনকি তার হাত পাও নড়তে অক্ষম ছিল। তাই কাডাপা উপজাতিরা তাকে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে বড় করেছিল এবং তারা তাকে রাজকুমারী কনককে তাদের সমস্ত জাদুকরী দক্ষতা শিখিয়েছিল। তারপর যখন সঠিক সময় আসে, রাজকুমারী কনক সরাসরি কান্তারায় যায় এবং কান্তারার লোকদের প্রতারণা করে দেবতা পাঞ্জর্লি দেবকে রাজমহলের কাছে ডেকে আনেন। পাঞ্জর্লি আসার পর কাডাপা উপজাতিরা দেবতার নিয়ন্ত্রণ নেন এবং এখন রাজার কন্যা রাজকুমারী কনক এমনকি রাজা স্বয়ং রাজশেখর উভয়ই কাডাপা উপজাতিদের সাথে আছেন। আমরা এখানে জানতে পারি যে রাজকুমারী কনক যখন সাম্রাজ্যে ছিলেন তখন বার্মে কদম্বের প্রেমে পড়েননি, বরং তিনি ইচ্ছাকৃতভাবে তার কাছাকাছি থাকতেন যাতে তিনি ধীরে ধীরে তার শরীরের কিছু অংশ দত্তক নিতে পারেন। এমনকি তিনি বার্মের নখ এবং চুলও চুরি করেছিলেন। এইসব কারণে রাজকুমারী কনক জানতেন যে বার্মে কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি ঈশ্বরের প্রেরিত একজন ব্যক্তি। এমনকি যখন বার্মেকে প্রথমে কূপে পাওয়া গিয়েছিল তখনও আমাদের বার্মের আসল বাবা মা সম্পর্কে বলা হয়নি, কারণ বার্মের কোনো বাবা মা ছিল না, বরং ঈশ্বর তাকে কান্তারার মানুষের জন্য ভালো করার জন্য পাঠিয়েছিলেন। এবং এখন রাজকুমারী কনক বার্মের সমস্ত চুল এবং নখ ব্যবহার করে একটি কালো জাদু মন্ত্র করার জন্য এবং সেগুলি ব্যবহার করে তিনি তার বাবাকে অপরিসীম শক্তি দিয়ে ক্ষমতায়িত করেন যাতে তিনি এই ক্ষমতাগুলি ব্যবহার করে বার্মের বিরুদ্ধে লড়াই করতে পারেন। ইতিমধ্যে কান্তারায় বার্মে এবং তার বংশের বাকিরা আবিষ্কার করেন যে রাজশেখর, তার মেয়ে কনক এবং কাডাপা উপজাতিরা এই সমস্ত কিছুর পেছনে রয়েছে। তারা সকলকেই বিশ্বাসঘাতকতার সাথে পাঞ্জলি দেবকে বন্দী করেছে। এই কথা জানতে পেরে বার্মে তার সমস্ত লোকদের প্রস্তুতি নেন। তারা তাদের সমস্ত অস্ত্র নিয়ে সরাসরি আক্রমণ শুরু করে। কদম্ব সাম্রাজ্যে প্রবেশ করে। ইতিমধ্যে রাজশেখর তার মেয়ে এবং তাদের সৈন্যদের প্রস্তুত হয় এবং একটি বিশাল যুদ্ধ শুরু হয়। এমন একটি যুদ্ধ যা চোখের পলকে শত শত মানুষকে হত্যা করে। এরপরেই রাজশেখর এবং বার্মে মুখোমুখি হয়, কিন্তু এখন যেহেতু রাজকুমারী কনক রাজশেখরকে পাওয়ারফুল করে তুলেছেন, তাই তিনি সহজেই বার্মেকে পরাজিত করেন। কিন্তু তারপর এই সমস্ত কিছুর মাঝে মাইকারা আসেন, সেই একই বৃদ্ধ যাকে আমরা সিনেমার শুরুতে সমুদ্রে মাছ ধরতে দেখেছিলাম। পুরো সিনেমা জুড়ে আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এই মাইকর কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ঐশ্বরিক সত্তা। সেই কারণেই যখন সে আসে তখন সে বার্মের সাথে কথা বলে, তাকে সরাসরি নদীর দিকে যেতে নির্দেশ দেয়। বার্মে নদীর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি গুহায় পৌঁছায়। গুহায় পৌঁছানোর পর সে তার সামনে একটি শিবলিঙ্গ এবং তার পাশে ভগবান শিবের একটি ত্রিশূল দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে বার্মের উপর নন্দীর মতো দেখতে এক রাক্ষস আক্রমণ করে, কিন্তু আমাদের ঠিক বলা হয় না যে এই রাক্ষসটি কে। যাই হোক, বার্মে আক্রমণ করার সাথে সাথে সে তার সাথে যুদ্ধ শুরু করে এবং যুদ্ধের পরে সে সরাসরি ভগবান শিবের ত্রিশূল ধরে, তবেই বার্মের দেহ ভগবান শিবের শক্তি অর্জন করে। তাছাড়া একটি বৃহৎ সাপও বার্মের দেহের চারপাশে কুণ্ডলী পাকিয়ে বসে। তখনই গুলিকা দেব বার্মের দেহের মধ্যে বাস করতে শুরু করে। বার্মে এখন গুলিকা দেব ঈশ্বর প্রেরিত বাঘ দেবের সাথে যোগ দেয় এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে চলে যায়। সেখানে পৌঁছানোর পর বাঘ দেব কাডাপা উপজাতিদের আক্রমণ করে। বার্মে এখন গুলিকা দেব সরাসরি রাজশেখরকে আক্রমণ করে। যাই হোক, রাজশেখরের মেয়ে কনক এই পরিস্থিতির সুযোগ নিয়ে গুলিকা দেবের মুখোমুখি হয়, কারণ সে জানে যে গুলিকা দেব কখনো কোনো মহিলাকে আক্রমণ করবে না। এটি দেখে গুলিকা দেব তার বোনকে ডেকে পাঠায়। তখনই আমরা জানতে পারি যে গুলিকা দেবের চন্দি নামে একটি বড় বোন রয়েছে। পরের মুহূর্তে চন্দি বেরামের দেহকে ডেকে পাঠায় এবং কিছুক্ষণের মধ্যেই সে রাজকুমারী কনক এবং তার বাবা
রাজশেখর উভয়কে ধ্বংস করে দেয় এবং কান্তারার লোকেরা এই পুরো যুদ্ধে জয়লাভ করে এবং কাডাপা উপজাতিদের হাত থেকে পাঞ্জলি দেবকে মুক্ত করে। পরবর্তী দৃশ্যে আমরা কান্তারার লোকেদের তাদের বনের ভেতরে বুথকলা পরিবেশন করতে দেখি। এখানেই পাঞ্জলি দেব এবং গুলিকা দেব উভয়েরই পরিবেশন করা হয়। গুলিকা দেব যিনি পরিবেশন করেন তিনি হলেন বার্মে, কিন্তু ভুল কলা পরিবেশন করার পর বার্মে সরাসরি সেই কূপে ঝাঁপ দেয় যেখানে তাকে ছোটবেলায় পাওয়া গিয়েছিল। কিন্তু যখনই সেই কূপে ঝাঁপ দেয় অ্যান্ড বুম, সবাই ভেতরে তাকায়, কিন্তু তারপর তারা কূপে কাউকে দেখতে পায় না। আর তাই আমরা জানি যে বার্মে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গিয়েছে। এটি প্রমাণ করে যে বার্মে ঈশ্বরের পাঠানো সত্যের দুর্গ ছিল, যিনি তার লক্ষ্য পূরণ করার পরে ফিরে গিয়েছেন। এখন বন্ধুরা, এর সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় এবং সিনেমার শেষে সাথে সাথে আমাদের বলা হয়েছে যে এখন এই সিনেমার পরবর্তী অংশও আসবে। তো বন্ধুরা, এটি ছিল কান্তারা চ্যাপ্টার 1 সিনেমার গল্পের ভিডিও। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি এই সিনেমার গল্প এবং আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি লাইক করবেন। কমেন্টে আমাকে এটি সম্পর্কে জানাতে ভুলবেন না। অন্তত কমেন্ট বক্সে কান্তারা লিখুন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তাড়াতাড়ি করুন, যাতে আপনি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও প্রথমে এসে এটি লাইক করতে পারেন। আমি এমন আরো কিছু মিস্ট্রি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, জাইজিয়ান, see you in the next time, আল্লাহ হাফেজ।